তোষণের রাজনীতির দিন শেষ। পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির সরকার, যারা তোষণ নয় কাজ করে মানুষের ভোট নেওয়ায় বিশ্বাসী। আর রাজ্যের ক্ষমতা পরিবর্তন হতেই পুনঃ মুশিক ভব হলেন একদা মমতা মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী। একসময় যিনি প্রকাশ্য মঞ্চ থেকে 1 মিনিটে কলকাতা অচল করে দেওয়ার হুমকি দিতেন, তার ডাকে সাড়া দিয়ে দমদম বিমানবন্দরে নামাজ পড়তে এলো না কেউই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে গাড়িতে উঠে মুখ লুকিয়ে পালাতে হলো জামায়াতে উলেমায়ে হিন্দের এই নেতাকে। পার্ক সার্কাস ও বারুইপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের পর এই ঘটনা রাজ্যের পরিবর্তিত শাসন ব্যবস্থার নতুন এক বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল, যেখানে আইন ভাঙলে পার পাবে না কেউই। কখনো ওয়াক অফ বিলের বিরোধিতার নামে কলকাতার রাজপথে অচল করে দেওয়ার হুমকি, তো আবার কখনো প্রকাশ্য সভা থেকে প্রশাসনকে চরম বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে রাজ্যে একের পর এক হিংসায় লাগাতার উস্কানি দিয়ে গিয়েছেন জামায়াতে উলেমায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কিন্তু ক্ষমতার ভরকেন্দ্র বদলাতেই হাওয়া বদল ঘটল বাংলার রাজনীতিতে। শুক্রবার দমদম বিমানবন্দরের অভ্যন্তরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নামাজ পড়ার জন্য যে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ, দাবি করেছিলেন সারা বাংলার 1 কোটি মুসলিম শুক্রবার হাতে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাবেন। কিন্তু শুক্রবার দুপুর 12টায় দেখা গেল বিমানবন্দরে তো কেউ পৌঁছয়নি। গোটা রাজ্যে সিদ্দিকুল্লাহর ডাকে হাতে কালো ব্যাজ পরেছেন এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই দমদম বিমানবন্দর চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৈরি ছিল প্রশাসনও। কিন্তু দিন শেষে দেখা গেল সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে সাড়া দিয়ে বিমানবন্দর চত্বরে নামাজ পড়তে হাজির হননি কেউ। মাত্র হাতে গোনা কয়েকজন এসে পুলিশের কাছে ভেতরে নামাজ পড়ার অনুমতি চান, কিন্তু নিরাপত্তা ও সরকারি বিধিনিষেধের কারণে পুলিশ অনুমতি অস্বীকার করলে তারা নিঃশব্দে ফিরে যান। এরপরই এলাকা ছাড়েন সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেও। এক সময়ের দাপুটে নেতাকে ঘিরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে এলাকা ছেড়ে পালান। অথচ বছর খানেক আগেও ওয়াক অফ বিলের বিরোধিতার আবহে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর তেজ ছিল চোখে পড়ার মতো। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 কত লাগবে? এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। দেখবেন তরফটা কেমন নড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের বেলাগাম তোষণের রাজনীতিতে ইতি টেনেছেন নতুন শাসক দল। আইন নিজের হাতে নিয়ে আতঙ্ক ছড়ানোর বা সরকারি সম্পত্তি ভাঙচুরের সংস্কৃতির বিরুদ্ধে প্রশাসন যে আপোষ করবে না তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসের পর সাম্প্রতিক বারুইপুরের হিংসাত্মক ঘটনা এবং রেলপথ উপড়ানোর চক্রান্তের ক্ষেত্রেও সরকার যে কড়া ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তা প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে প্রতিফলিত। এমন ভোগাবো বুঝতে পারে, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে, যেটা মব লিঞ্চিং হয়েছে। এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফ এর 2জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ
সবাই কাজ করছেন, ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো। বিজেপি ক্ষমতায় আসতেই একদিকে যেমন উগ্রপন্থীদের তাণ্ডব বন্ধ হয়েছে, তেমনি তৃণমূল কংগ্রেস কিভাবে বছরের পর বছর ধর্মীয় আবেগকে ব্যবহার করে সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের অনুকূলে রেখেছে তাও প্রকাশ্যে এসেছে। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল রাজনৈতিক ফায়দা তুলতে প্ররোচনামূলক মন্তব্য প্রশ্রয় দিতেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গা হিংসার সময়ও তৎকালীন মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক কম হয়নি। আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। যখন বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আর এইভাবেই উগ্র মুসলিমদের ছাড় দিয়ে গোটা মুসলিম সমাজকে দমিয়ে রাখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুযোগে মুসলিম সমাজের একের পর এক অপূরণীয় ক্ষতি করে গিয়েছেন তিনি। মুসলিমদের তোষণ করতে সংবিধানের নির্দেশে তোয়াক্কা না করে ওবিসি সংরক্ষণ দিয়েছিলেন মমতা। প্রত্যাশিতভাবেই আদালতে সেই সংরক্ষণ খারিজ হয়ে গিয়েছে। ওয়াকফ আইন লাগু হতে দেব না বলে মুসলিমদের ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় সরকারি পোর্টালে আপলোড করতে বারণ করেছিলেন মমতা। পরে শেষ বেলায় সময়সীমা শেষ হওয়ার 5 দিন আগে সমস্ত নথি আপলোড করতে বলেন তিনি। এত দ্রুত নথি জোগাড় করে আপলোড করতে পারেননি অনেকেই, যার ফলে বহু ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। একদিকে মমতা মুসলিমদের বিজেপির বিরুদ্ধে উস্কানি দিয়েছেন, উল্টো দিকে রাজ্যে কর্মসংস্থান না থাকায় লক্ষ লক্ষ মুসলিমকে ভিটেমাটি ছেড়ে ভিন রাজ্যে দিনমজুরি করতে যেতে হয়েছে। সেখানেও সেই সব রাজ্য সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি। ফলে কর্মক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়েছে কিছু মুসলিমকে। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পর বাংলার সাধারণ মানুষও যে আর কোনো উস্কানিতে পা দিতে রাজি নন, তা দমদম বিমানবন্দরের ফ্লপ কর্মসূচি থেকেই প্রমাণিত। আইনের শাসন এবং নিরপেক্ষ করা প্রশাসনের উপস্থিতিতেই উগ্র আস্ফালনের দিন যে শেষ হতে চলেছে, শুক্রবারের দমদম বিমানবন্দর তারই এক বড় নিদর্শন হয়ে রইল। দমদম বিমানবন্দরের ঘটনার পর একথা স্পষ্ট যে সাধারণ মানুষ এখন ধর্মের নামে অশান্তির চেয়ে শান্তি ও জীবিকাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। আর অন্যদিকে নতুন সরকারের কড়া অবস্থানের মুখে পড়ে উস্কানিমূলক রাজনীতি করা ধর্ম ব্যবসায়ীদের পিছু হটার এই ছবি রাজ্যের রাজনৈতিক মহলে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আপনার কি মনে হয়, সিদ্দিকুল্লাহর মতো নেতাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা কি উচিত? যারা রাজ্যের উন্নয়ন রুখতে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সঙ্গে কি কোনো আপোষ করা যায়? জানান কমেন্ট করে। আমাদের বিশ্লেষণ যথাযথ মনে হলে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।